প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। যে মা বড় করলো সেই মা অসুস্থ হলে দেখভাল করবি না, নাম না করে কাকে নিশানা মমতার। অডিও বার্তায় ফের খেলা ঘোরানোর ইঙ্গিত। উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এক আবেগঘন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ অডিও বার্তা দিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও দলের বর্ষিয়ান নেতা কুণাল ঘোষের উদ্যোগে ওই সভায় নেত্রীর একটি দীর্ঘ ভয়েস রেকর্ডিং শোনানো হয়। সেই বার্তায় দলের বর্তমান অভ্যন্তরীণ সংকট, 21শে জুলাইয়ের প্রস্তুতি, বিজেপি ও পুলিশের একাংশের ভূমিকা এবং বিশেষ করে ঋতব্রত ব্যানার্জির নাম করে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। দলনেত্রীর এই বার্তা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। নেত্রী তার বার্তার শুরুতেই দলের অনুগত কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমানে সাধারণ কর্মীদের ওপর অত্যাচারের পর অত্যাচার চালানো হচ্ছে, একের পর এক মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং হকারদের অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে। মানুষ আজ ভীত সন্ত্রস্ত, কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও মানুষের পাশে দাঁড়িয়ে একমাত্র তৃণমূল কংগ্রেসই সংঘবদ্ধভাবে লড়াই করতে পারে। এরপরে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, যারা আজ নিজেদের স্বার্থে সাধারণ কর্মীদের ঠকিয়ে এবং বেইমানি করে দলে এই চরম সংকট বা ক্রাইসিস তৈরি করেছে, তারা তো সরাসরি বিজেপিতেই চলে যেতে পারত। এই প্রসঙ্গে সিপিএম থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত ব্যানার্জির নাম না তুলে তীব্র নিশানায় মমতা বলেন, সিপিএম একটা কাজ অন্তত ভালো করেছিল যে একে তাড়িয়ে দিয়েছিল। শুধুমাত্র নিজেদের সম্পত্তি বাঁচানোর জন্য এবং কেসের ভয়ে যারা মায়ের মতো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন তাদের কোনো ক্ষমা নেই। আজ হয়তো তারা সাময়িক লাভবান, কিন্তু আগামী দিনে রাজ্যের জনগণ তাদের কাছ থেকে কড়াই গন্ডায় কৈফিয়ত বুঝে নেবে। কর্মীদের আবেগ ছুঁয়ে তিনি প্রশ্ন তোলেন, যে মা আপনাকে বড় করলো, আজ যখন সেই মা অসুস্থ তখন কি তার দেখভাল করবি না? বেঈমানদের প্রতি হুঁশিয়ারিও দিয়ে তিনি বলেন, এখনো যাদের সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন। শতাব্দীর ভয়াবহতম জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপ ভেনেজুয়েলা, মৃত বেড়ে প্রায় 600। প্রকৃতির এক আকস্মিক ও প্রলয়ঙ্কারী তাণ্ডবে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হলো দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। গত বুধবার সন্ধ্যায় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আছড়ে পড়ে দেশের উত্তর ও মধ্য উপকূলীয় অঞ্চলে। এই জোড়া ধাক্কায় বা ডাবলেট আর্থকোয়েকে রাজধানী কারাকাসের উপকূলীয় প্রদেশ লা গুয়াইরা সহ বিস্তীর্ণ এলাকায় শয়ে শয়ে বহুতল ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দেওয়া তথ্য অনুযায়ী এই বিপর্যয়ে এখনো পর্যন্ত অন্তত 589 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এছাড়াও আহতের সংখ্যা প্রায় 3 থেকে 4 হাজার ছাড়িয়ে গেছে এবং নিখোঁজ কয়েক হাজার মানুষ। পরিস্থিতি বিবেচনা করে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর উপকূলের বন্দর শহর লা গুয়াইরাতে, যাকে ইতিমধ্যেই দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানিয়েছে, শুধুমাত্র লা গুয়াইরা অঞ্চলেই 250-রও বেশি বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধসে গেছে, যার মধ্যে রিতাসল প্যালেস এবং সমুদ্র তীরের বিলাসবহুল এডওয়ার্ডস হোটেলের মতো বড় বড় ইমারত রয়েছে। রাজধানীর প্রধান বিমানবন্দর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্ত বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানী কারাকাসের আলতামিরা এবং লস পালোস গ্র্যান্ডেসের মতো অভিজাত এলাকাগুলোতে অন্তত 30টি বহুতল ভবন ধসে পড়েছে। লস পালোস গ্র্যান্ডেসের একটি 14 তলা আবাসিক ভবনের ওপরের তলাগুলো ভেঙে নিচে পড়ে যায়। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেনেজুয়েলার সীমান্ত পেরিয়ে প্রায় 1700 কিলোমিটার দূরে ব্রাজিলের আমাজন অঞ্চল এবং কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে, যার জেরে সেখানেও আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসেন। লুঙ্গি গুটিয়ে নেমে পড়বেন না, অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হওয়ার আগে ইসলামোফোবিয়া ঘোচানোর বার্তা হুমায়ুন কবিরের। আগামী সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হওয়ার কথা। তার আগে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। দেশের আইন মেনে চলার বার্তা দিলেন তিনি, যাতে কেউ হিংসা না ছড়ায় সেই আবেদন করেছেন তিনি। মৌলানা মৌলবীদের হিংসাত্মক ভাষণ থেকে দূরে থাকার আবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির লিখেছেন, আমি সমস্ত মুসলমানদের অনুরোধ করব, দেশের আইন কঠোরভাবে মেনে চলতে হবে। ইসলামোফোবিয়ার কারণে পৃথিবী জুড়ে মুসলমানরা টার্গেট হয়ে যাচ্ছে। অন্য কারো উস্কানিতে লুঙ্গি বা পায়জামা গুটিয়ে লাফ মেরে রাস্তায় নেমে পড়ার হঠকারিতা থেকে দূরে থাকতে হবে। অন্য সম্প্রদায় নিয়ে কেউ যাতে কোনো খারাপ বাক্য কিংবা উস্কানিমূলক কথা না বলেন সেই বার্তাও দিয়েছেন তিনি। তিনি বলছেন, নিজের কথা না ভাবলেও বাড়িতে থাকা সন্তানদের কথা, পরিবারের কথা ভেবে সমস্ত রকমের গন্ডগোল থেকে দূরে থাকুন। দেশের সব ধর্মের এবং সম্প্রদায়ের মানুষের অন্য ধর্মকে মর্যাদা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। আগামী সোমবার বিশেষ অধিবেশন রাখা হয়েছে। ওই দিনই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে, এমনটাই সূত্রের খবর। উত্তরাখণ্ড, গুজরাটে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। অসমে গত মে মাসে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে।
দ্বিতীয়বার যেন আসতে না হয়, পরিণাম ভালো হবে না। পুলিশ ফাঁড়িতে ঢুকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্কর ঘোষের। বিরোধী বিধায়ক হিসেবে নয়, এবার রাজ্যের পর্যটন মন্ত্রী হিসেবে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন শঙ্কর ঘোষ। এলাকায় তোলাবাজি ও মাফিয়ারাজ বন্ধের দাবিতে সোজা আশিঘর পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়লেন তিনি। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে মন্ত্রীর সাফ হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা নিন। আমাকে যেন দ্বিতীয়বার এখানে আসতে না হয়, আসতে হলে কি হবে তা আমিও জানি না। শুক্রবার নিজের নির্বাচনী কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন পর্যটন মন্ত্রী। সেই সময় স্থানীয় বাসিন্দারা তার কাছে এক গুচ্ছ বিস্ফোরক অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগ, জমি মাফিয়া ও বালি মাফিয়াদের দাপটে জীবন ওষ্ঠাগত। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অসামাজিক কাজ চললেও আশিঘর ফাঁড়িতে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এই নিষ্ক্রিয়তার কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। ফাঁড়িতে পৌঁছে শঙ্কর ঘোষ সাফ জানান, প্রাক্তন সরকারের আমলের মতো ঢিলেঢালা মনোভাব আর চলবে না। পুলিশের একাংশকে নিশানা করে তিনি বলেন, বিগত সরকারের আমলে যেভাবে কাজ করে পার পেয়ে যেতেন, এবার তা হবে না। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে নতুন সরকারের নীতি জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী ও দলের রাজ্য সভাপতির নির্দেশে আমাদের কাছে শেষ কথা। এদিন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বর্ষার কারণে এলাকার বেশ কিছু রাস্তার অবস্থা বেহাল। তবে তড়িঘড়ি কাজ করে সরকারি টাকা নষ্ট করতে তিনি নারাজ। শঙ্কর ঘোষের প্রতিশ্রুতি, বর্ষা কমলে আগামী দুর্গাপুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ শুরু হবে। পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা স্থায়ী সমাধানের জন্য খামতিগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দিদির গড়ের দাদার দাপট, ভবানীপুরে নতুন অফিস খুলে বড় প্রতিশ্রুতি শুভেন্দুর। রাজনীতির ময়দানে পালাবদলের পর এবার ভবানীপুরে নতুন যুগের সূচনা। ভোটের প্রচারে করা প্রতিশ্রুতি পালন করে শুক্রবার ভবানীপুরে নিজের দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শুভেন্দুর এই পদক্ষেপ কার্যত দিদির গড় ভবানীপুরে দাদার রাজত্ব আরো মজবুত হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। পার্টি অফিস উদ্বোধনের পর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, এখানকার মানুষের জন্য এই কার্যালয় 24 ঘন্টা খোলা থাকবে। তিনি বলেন, আপনারা রোজ এখানে আসবেন, সব ধরনের পরিষেবা পাবেন। ভবানীপুরের মানুষের প্রশাসনিক কাজ ও যে কোনো প্রয়োজনে এই অফিস একটি প্রধান ভরসা কেন্দ্র হয়ে উঠবে বলেই তার আশ্বাস। দীর্ঘদিন ধরে ভবানীপুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র রাজনৈতিক এলাকা। সেখানকার বিধায়ক হিসেবে তৃণমূলের জয় জয়কার ছিল চেনা ছবি। তবে 26-এর বিধানসভা ভোটে চিত্রটা আমূল বদলে যায়। মমতার মুখোমুখি দাঁড়িয়ে কড়া লড়াই করে জয়ী হন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 মে ফল প্রকাশের দিন দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। আর সেই জয়ের পরেই ভবানীপুরের যাবতীয় দায়িত্ব এখন কাঁধে তুলে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ভোটের সময় করা প্রতিশ্রুতির কথা মনে করিয়ে এদিন শুভেন্দু বুঝিয়ে দিলেন, ভবানীপুরের প্রতিটি মানুষের সেবায় তিনি দায়বদ্ধ। মমতার জমানার অবসানের পর ভবানীপুরবাসীকে নিত্য নতুন পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে দাদার এই রাজনৈতিক পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রে। ফের ঝড় বৃষ্টির সতর্কতা, কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গে আপাতত স্বস্তির কোনো ইঙ্গিত নেই। বৃহস্পতিবারের প্রবল বজ্রপাত ও বৃষ্টির পর শুক্রবার সকালে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও দিনের দ্বিতীয় ভাগে ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দুপুরে কলকাতার আকাশে একের পর এক বজ্রপাত নজর কেড়েছিল। রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দুর্যোগ পুরোপুরি কাটেনি। শুক্রবার সকালে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি ও মেঘলা আবহাওয়া বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের 1 বা 2 জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পরিস্থিতিও এখন উদ্বেগজনক। গত 1 সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় জল জমেছে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সমস্ত এলাকায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
যাদের সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন, বিদ্রোহীদের একাংশকে বার্তা মমতার। নাম না করে ঋতব্রতকে বিশ্বাসঘাতক আক্রমণ তৃণমূল নেত্রীর। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেইমান বলে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বার্তা, বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। ভোটে ভরাডুবির পর তৃণমূল নেতাদের উল্টো সুর বারবার অস্বস্তি বাড়িয়েছে দলের অন্দরে। তারপর সই জালিয়াতি কাণ্ড, ঋতব্রতদের নতুন তৃণমূল ব্লক গঠন, সংসদীয় রাজনীতিতে ভাঙন যখন একের পর এক ঘটনা ঘটে চলছে, সেই সময় কিন্তু প্রকাশ্যে এই নিয়ে সেভাবে মন্তব্য করতে দেখা যায়নি মমতাকে। তবে এবার কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বিদ্রোহী বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে নাম না করে ঋতব্রতকে বিশ্বাসঘাতক বলেও তীব্র আক্রমণ করেন মমতা। বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মী সভা হয়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে এই সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ তাদের জীবনের দামে, তাদের ত্যাগের দামে যারা বিজয়ী হয়েছেন বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, তারা শুধু নিজেদের ও নিজেদের পরিবার বাঁচানোর জন্য নাম লেখাচ্ছেন অন্য দলে। বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। আগামী দিন জনগণ কৈফিয়ত চাইবে। এরপরেই নাম না করে ঋতব্রতকে আক্রমণ করে বলেন, বিজেপি স্পন্সর্ড সিপিএম এর নেতা, তবে সিপিএম একটা কাজ ভালো করেছিল, এটাকে বহিষ্কার করেছিল। বিদ্রোহী বিধায়ক সাংসদের একাংশকে ফিরে আসার বার্তাও দিয়েছেন তিনি। মমতা বলেন, কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করলো, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না। যাদের সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন, আর যারা ভাবছেন এইভাবে চলবেন তারা কিন্তু না ঘাটকা না ঘাটকা হয়ে থাকবেন। কোন বিদ্রোহী বিধায়ক সাংসদদের বার্তা দিতে চাইলেন মমতা, সেই নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। লাভ হোক বা ল্যান্ড জিহাদ, বরদাস্ত করবে না সরকার। ধর্মান্তকরণ রুখতে কঠোর আইন, ঘোষণা শুভেন্দু অধিকারীর। প্রচলিত আইনে জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সংস্থান থাকলেও ভারতীয় জনতা পার্টি সব সময়ই বলপূর্বক ধর্মান্তকরণের ক্ষেত্রে কড়া পদক্ষেপের পক্ষে। শুক্রবার মুখ্যমন্ত্রীর গলাতেও সেই সুরই শোনা যায়। ধর্মান্তরণ নিয়ে কঠোর আইন আনতে চলেছে এই রাজ্যের সরকার। লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ রুখতেও কঠিন আইন আনবে তারা। শুক্রবার সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরাম নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আইন আনার বিষয়ে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিল আকারে বিধানসভায় পেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রচলিত আইনে জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সংস্থান থাকলেও ভারতীয় জনতা পার্টি সব সময়ই বলপূর্বক ধর্মান্তকরণের ক্ষেত্রে কড়া পদক্ষেপের পক্ষে। এর সঙ্গেই শুভেন্দু যোগ করেন, লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদও বরদাস্ত করা হবে না। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট এবং উত্তরাখণ্ডে ইতিমধ্যেই চালু হয়েছে ধর্মান্তরণ নিয়ে কঠোর আইন। দুটি আলাদা ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই আইনগুলোতে। এ রাজ্যেও বিজেপির অভিযোগ, বিয়ের নামে বা ব্যক্তিগত সম্পর্কের আড়ালে পরিকল্পনা মাফিক প্রতারণা করে ধর্মান্তরণ করা হচ্ছে, যা বিজেপি লাভ জিহাদ নামে অভিহিত করে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের এই ধর্মান্তরণ সংক্রান্ত আইন শীর্ষ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্যদিকে অসমেও হিমন্ত বিশ্ব শর্মা সরকার অভিন্ন দেওয়ানি বিধির মধ্যেই দুই আলাদা ধর্মাবলম্বীর বিয়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সংস্থান তৈরি করেছে। ল্যান্ড জিহাদ শব্দটিও ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রচারের অংশ। এই রাজ্যে পরিকল্পিতভাবে কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষ জমি কিনে জনবিন্যাস বদল করছে বলে নির্বাচনের প্রচারেই বারবার অভিযোগ তুলেছিল বিজেপি। গুজরাট, অসম সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে জমি কেনার ক্ষেত্রে সরাসরি কড়াকড়ি রয়েছে। মুখ্যমন্ত্রীর ল্যান্ড জিহাদ রুখতে আইন প্রণয়নের ঘোষণা সেই রকম কোনো বিধিনিষেধের ইঙ্গিত বলেই মনে করছেন আইনজ্ঞরা। শুক্রবারের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ এক প্রধান এক বিধান স্লোগানের কথা মনে করিয়ে দিয়ে নাম না করে নিশানা করেন বিরোধীদের। তিনি বলেন, অপারেশন সিঁদুরে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বা পেহেলগাঁওয়ের আততায়ীদের নিয়ে অনেকে চুপ করেছিলেন। বাংলার মাটি থেকে আর এই ধরনের রাষ্ট্রদ্রোহিতা বরদাস্ত করা হবে না। শুভেন্দু শুক্রবার ঘোষণা করেন, জরুরি অবস্থার সময় এই রাজ্যের যারা গ্রেফতার হয়েছিলেন এবং জেলে যেতে হয়েছিল যাদের, তাদের 9ই আগস্ট রাজ্য সরকার সম্মাননা প্রদান করবে। সব দিয়েছে দল, তবুও কেন এই বিদ্রোহ? সায়নীকে নিয়ে বিস্ফোরক মহুয়া মৈত্র। তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং দলের অন্দরে একের পর এক বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কালীঘাটের ঘাসফুল শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখানো সায়নী ঘোষের তীব্র সমালোচনা করলেন তিনি। মহুয়ার মতে, দল সায়নীকে অঢেল দিয়েছে, তবুও তার এই দলবদল মেনে নেওয়া কঠিন। 2021 সালের ফেব্রুয়ারিতে দলে যোগ দিয়েই মার্চ এপ্রিলে বিধানসভার টিকিট পান সায়নী। যদিও তিনি অল্প ব্যবধানে পরাজিত হন, তবুও দল তাকে যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়, যে পদে একসময় শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতারা ছিলেন।
মহুয়া আক্ষেপ করে বলেন, এই নির্বাচনে আমি বোলেরো গাড়িতে ঘুরে প্রচার করেছি, কিন্তু সায়নীকে দলের পক্ষ থেকে মিটিং কভার করার জন্য হেলিকপ্টার দেওয়া হয়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র থেকে সায়নীকে প্রার্থী করেন। খুব কম বয়সে সায়নী যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হন। মহুয়া বলেন, যাকে দল এত কিছু দিয়েছে সে কিভাবে এমন বিদ্রোহী হতে পারে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বড় একটা ধাক্কা। সায়নী প্রসঙ্গ ছাড়াও মহুয়া মৈত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি যখন প্রথম করিমপুর থেকে লড়াই করেছিলাম তখন কেউ পাশে আসেননি, একমাত্র শুভেন্দুদা আমার হয়ে প্রচার করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, বোন আমি তোমার পাশে আছি। এখন আমরা ভিন্ন আদর্শের দলে, তাই মতের অমিল থাকা স্বাভাবিক, কিন্তু তার সেই সাহায্যের কথা আমি ভুলতে পারবো না। শুভেন্দুর হুঁশিয়ারির পরে অ্যাকশন মোডে পুলিশ, গ্রেপ্তার ফিরহাদের ডান হাত কালী। তারাতলা নির্মীয়মান গোডাউনে ছাদ ধসে পড়ার ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ তথা তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে জালে তোলে। তারাতলা কাণ্ডে এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। এদিকে এই ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা আরো বেড়ে দাঁড়িয়েছে 11-তে। গতকাল নাম না করে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেছিলেন, কলকাতা পুরসভায় কালী না বললে কোনো প্ল্যান অনুমোদন হয় না। মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যের পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। চরম তৎপরতা দেখিয়ে রাতেই ফিরহাদের এই ডান হাতকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ম্যারাথন জেরা করছেন তদন্তকারীরা। কলকাতা পুরসভার অলিন্দে কান পাতলেই শোনা যেত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিপত্তির কথা। ফিরহাদ হাকিম যতদিন কলকাতা পুরসভার মেয়রের চেয়ারে ছিলেন ততদিনই কালীচরণই ছিলেন তার প্রধান সেনাপতি। প্রথম জীবনে কালীচরণ পুলিশে চাকরি করতেন, পরবর্তীকালে আমলা হিসেবে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে নিজের জায়গা পাকা করেন। ফিরহাদ হাকিম মেয়র পদে বসার পরে কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওএসডি হিসেবে পুরসভায় ঢোকেন। অত্যন্ত কম সময়ের মধ্যে তিনি মেয়রের বিশ্বস্ত পাত্র হয়ে ওঠেন। পুরসভার অন্দরে গুঞ্জন ছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের ফাইল যতই নিখুঁত হোক না কেন, কালীর কৃপা বা কালীচরণের সবুজ সংকেত ছাড়া কোনো বড় বহুতল বা গোডাউনের বিল্ডিং প্ল্যান পাস করানো অসম্ভব ছিল। গত বুধবার তারাতলার ওই বেআইনি গোডাউনের ছাদ ধসে পড়ে এক ভয়াবহ বিপর্যয় ঘটে। এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু এবং 19 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যারা বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 4 জনের নাম মূল এফআইআরে ছিল। আর পঞ্চম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হলেন ওএসডি কালীচরণ। রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর, প্রতি মাসে আর 35 কেজি চাল গম পাওয়া যাবে না। রেশন গ্রহীতাদের জন্য দুঃসংবাদ, মাসে মাসে যারা রেশন নেন তারা এবার আগের তুলনায় কম রেশন পেতে পারেন। কেন্দ্রীয় সরকার অন্তোদয় অন্ন যোজনায় পরিবার পিছু শস্যের বরাদ্দে পরিবর্তন আনতে চলেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষের উপরে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অন্তোদয় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করেছে। এই যোজনায় পরিবার পিছু 35 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউস হোল্ডের ক্ষেত্রে প্রতি সদস্য পিছু 5 কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম দেওয়া হয় রেশনে, তবে সরকার এবার এই বরাদ্দ পরিবর্তন করে মাসে 7 কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করেছে। পরিবারের প্রতি সদস্য পিছু এই রেশন দেওয়া হবে। সহজভাবে বলতে গেলে এখন থেকে পরিবারের সদস্য পিছু 7 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। অর্থাৎ কারোর পরিবারে যদি 2 জন সদস্য থাকে তবে তিনি 14 কেজি রেশন পাবেন। যদি কারোর পরিবারে 5 জন সদস্য থাকেন তবে 35 কেজি শস্য দেওয়া হবে। সর্বাধিক 35 কেজি লিমিট। পরিবারে 5 জনের বেশি সদস্য থাকলেও 35 কেজির বেশি রেশন দেওয়া হবে না। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013-তে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকও 13 জুলাইয়ের মধ্যে সাধারণ মানুষকে এই সংশোধনী সম্পর্কে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে।